আজকের এই গভীর আলোচনায় যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদের সবাইকে স্বাগত। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলতে চলেছি যা নিয়ে গত ৮ দশক ধরে অসংখ্য জল্পনা, তর্ক-বিতর্ক আর মানে ষড়যন্ত্রের তত্ত্ব ডালপালা মেলেছে। একদমই তাই। সুভাষচন্দ্র বসুর বীরত্ব, ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে তার সেই আইকনিক পলায়ন, এসব তো আমরা সবাই জানি। হ্যাঁ, তার বর্ণময় রাজনৈতিক জীবনের কথাও জানি, কিন্তু এই মানুষটার গল্পের শেষ অধ্যায়টা এখনও একটা বিশাল বড় প্রশ্নচিহ্ন। ঠিক। একটা প্লেন ক্র্যাশ, গায়েব হয়ে যাওয়া কেজি কেজি সোনা আর রাশিয়ান ইন্টেলিজেন্সের ধুলো পড়া কিছু ক্লাসিফাইড ফাইল। সব মিলিয়ে পুরো বিষয়টা যে কোনো থ্রিলার উপন্যাসকেও হার মানাবে। তা তো বটেই। আর আজকে তথ্যের এই গভীরে অনুসন্ধানের জন্য আমাদের প্রধান ভিত্তি হল দি এনিগমা অফ সুভাষচন্দ্র বোস অ্যান্ড দি লস্ট ট্রেজার থেকে নেয়া বেশ কিছু চাঞ্চল্যকর সোর্স এবং তথ্য। ঠিক আছে, চলুন বিষয়টার গভীরে যাওয়া যাক। আসলে আজকের এই আলোচনার মূল লক্ষ্য হল পরস্পর বিরোধী যে থিওরিগুলো রয়েছে, যেমন একদিকে জাপানের প্লেন ক্র্যাশে মৃত্যুর বহুল প্রচলিত তত্ত্ব, আর অন্যদিকে রাশিয়ার ডিটেনশন ক্যাম্পে বন্দী থাকার দাবি। একদম সেগুলোকে পাশাপাশি রেখে দেখা, তার সাথে জড়িয়ে থাকা আজাদ হিন্দ ফৌজের হারিয়ে যাওয়া বিপুল সম্পদের রহস্যটাকেও আমরা আজ একটু সহজভাবে বোঝার চেষ্টা করব। যাদের অল্প সময়ে অনেক কিছু জানার আগ্রহ রয়েছে তাদের তথ্য ভারাক্রান্ত না করেই পুরো চিত্রটা আজ আমরা পরিষ্কার করব। শুরু করা যাক তাহলে। হ্যাঁ, যে মানুষটা সারা পৃথিবী দাপিয়ে বেরিয়েছেন, সাবমেরিনে করে এক মহাদেশ থেকে অন্য মহাদেশে পাড়ি দিয়েছেন, যার বুদ্ধি আর রণকৌশল তাবড় তাবড় নেতাদের চমকে দিয়েছিল, তার মতো একজন স্ট্র্যাটেজিস্টের জীবনের গল্প স্রেফ একটা সাধারণ প্লেন ক্র্যাশে শেষ হয়ে গেল, এটা হজম করা শুরু থেকেই অনেকের কাছে খুব কঠিন ছিল। আর এই সন্দেহটা যে কতটা গভীরে প্রথিত সেটা বুঝতে গেলে আমাদের একেবারে সাম্প্রতিককালের একটা ঘটনার দিকে তাকাতে হবে। আপনি কি ২০২৩ সালের ১৭ই জুন ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভালের সেই সাংবাদিক সম্মেলনের কথা বলছেন? একদম ঠিক ধরেছেন। সেই সাংবাদিক সম্মেলনে তিনি একটা মারাত্মক কথা বলেন। হ্যাঁ, তিনি বলেছিলেন, সুভাষ বসু যদি থাকতেন তবে ভারত, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে কোনোদিন পার্টিশন হতো না। এটা কিন্তু খুব সাধারণ কোনো মন্তব্য নয়। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মতো পদে বসে এমন একটা কথা বলার পেছনে একটা গভীর ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। ঠিক ওই একই সাংবাদিক সম্মেলনে তিনি আরও বলেছিলেন যে পাকিস্তানের তৎকালীন লিডার মোহাম্মদ আলী জিন্নাহ নাকি একমাত্র নেতাজিকেই লিডার হিসেবে মানতেন। মানে জিন্নাহ মহাত্মা গান্ধী বা জওহরলাল নেহরু কাউকে সেই অর্থে নেতা হিসেবে স্বীকার করতেন না। না, করতেন না। অথচ উল্টো দিকে গান্ধীজির চোখে নেতাজি ছিলেন একজন অবাধ্য সন্তান। হ্যাঁ, এই অবাধ্য সন্তানের তকমাটা থেকেই বোঝা যায় কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সাথে তার মতাদর্শের ফারাক কতটা চরমে পৌঁছেছিল। আর এই যে একটা প্রবল রাজনৈতিক টানাপোড়েন, এটা নেতাজির অন্তর্ধান রহস্যকে আরও জটিল করে তুলেছে। এই জটিলতার আরেকটা বড় প্রমাণ হল জাপানের রেনকোজি মন্দিরের ঘটনা। যারা শুনছেন তাদের একটু অবাক লাগতে পারে বিষয়টা। হ্যাঁ, আমরা সোর্সে দেখতে পাচ্ছি ২০১৬ সালের ২৫শে জানুয়ারি দি ইকোনমিক টাইমসে একটি রিপোর্ট প্রকাশিত হয়। সেখানে বলা হচ্ছে ভারত সরকার নাকি রেনকোজি মন্দির কর্তৃপক্ষকে নিয়মিতভাবে টাকা দেয়। ঠিক, নেতাজির অস্থি সংরক্ষণের জন্য। আর এখানেই আসে সবচেয়ে বড় বৈপরীত্য। বৈপরীত্যটা ঠিক কীরকম? ২০২২-এর ২৩শে মে ইন্ডিয়া টুডের একটি এক্সক্লুসিভ রিপোর্টে রেনকোজি মন্দিরের তৎকালীন প্রধান পুরোহিত কিউন মাচিজিকি একটা স্পষ্ট বয়ান দেন। তিনি কি জানিয়েছিলেন? তিনি জানান যে ভারত সরকার যেদিন চাইবে তারা সেদিনই সুভাষ বসুর অস্থি ভারতের হাতে তুলে দিতে রাজি। বাপরে! তারাও চান এই অস্থি সসম্মানে নিজের দেশে ফিরে যাক, অথচ এই বক্তব্যের পর প্রায় ৩ বছর পেরিয়ে গেছে, অস্থি ফিরিয়ে আনার কোনো সরকারি উদ্যোগই দেখা যায়নি। এই বিষয়টা সত্যিই খুব অবাক করার মতো। একদিকে সরকার অস্থির সংরক্ষণের জন্য বছরের পর বছর টাকা দিয়ে যাচ্ছে, অথচ সেই অস্থি দেশে ফিরিয়ে আনছে না। এর মানে কি দাঁড়ায়? এর মানে খুঁজতে গেলে আমাদের সরকারি সিলমোহর বা অফিসিয়াল ন্যারেটিভের দিকে তাকাতে হবে। আচ্ছা। রাজনৈতিক দলগুলোর মধ্যে যতই কাদা ছোড়াছুড়ি থাকুক না কেন, একটা জায়গায় তারা অদ্ভুতভাবে একমত। কোন জায়গায়?
2006 সালের ইউপিএ সরকারের ক্যাবিনেট সিদ্ধান্ত এবং 2016 সালের এনডিএ সরকারের ঘোষণা উভয় ক্ষেত্রেই কিন্তু অফিসিয়ালি মেনে নেওয়া হয়েছে যে 1945 সালের 18ই অগস্ট তাইওয়ানের তাইহুকু বিমানবন্দরে প্লেন ক্র্যাশেই নেতাজির মৃত্যু হয়েছিল। থার্ড ডিগ্রি বর্ন হয়ে, তাই তো? হ্যাঁ, সরকার এই তথ্যের সমর্থনে 100টি ক্লাসিফাইড ফাইলও প্রকাশ করে। একটু দাগান। দুই ভিন্ন মেরুর রাজনৈতিক দল যারা সবসময় একে অপরের বিরুদ্ধাচরণ করে, তারা এই একটা বিষয়ে সম্পূর্ণ একমত। এটাই তো সবচেয়ে আকর্ষণীয় দিক। যারা আজকের এই আলোচনা শুনছেন, তারা একবার ভেবে দেখুন যে মানুষটার রাজনৈতিক ওজন এত বেশি, যাকে নিয়ে মানুষের আবেগের কোনো সীমা নেই, যার অস্থি ফিরিয়ে আনার সম্পূর্ণ সুযোগ রয়েছে। তা সত্ত্বেও তা আনা হচ্ছে না। তাহলে এই সরকারি বয়ান কি সত্যিই শেষ কথা? নাকি এই অফিসিয়াল কনসেনসাসের পেছনে এমন কোনো কারণ আছে যা প্রকাশ্যে আনা সম্ভব নয়? এই প্রশ্নটাই আমাদের এই আলোচনার একটা ভিন্ন দিকের দরজা খুলে দেয়। আর সেটা হলো হারিয়ে যাওয়া সম্পদের রহস্য। অস্থি ফিরিয়ে আনার এই অনীহা কি শুধু রাজনৈতিক, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? কারণ ওই একই প্লেনে তো শুধু নেতাজি ছিলেন না। একদম না, ছিল বিপুল পরিমাণ সোনাদানা আর সম্পদ। এই প্রেক্ষাপটটা বুঝতে গেলে আমাদের ফিরে যেতে হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একেবারে শেষ লগ্নে। 1945 সালের 30শে এপ্রিল হিটলারের আত্মহত্যার পর জার্মানি আত্মসমর্পণ করে। এরপর আগস্ট মাসে হিরোশিমা ও নাগাসাকিতে পরমাণু বোমা পড়ার পর জাপানও আত্মসমর্পণ করতে বাধ্য হয়। আর ঠিক এই টালমাটাল সময়ে নেতাজি স্থির করেন যে তিনি নতুন এক সুপার পাওয়ার অর্থাৎ সোভিয়েত রাশিয়ার সাহায্য নেবেন। কিন্তু তিনি তো খালি হাতে যাচ্ছিলেন না। আমরা যে সম্পদের কথা বলছি, সেটা কোনো সাধারণ সরকারি কোষাগার ছিল না। না, একেবারেই নয়। আমাদের সোর্স বলছে তার কাছে তখন ছিল প্রায় 80 থেকে 90 কেজি সোনার গয়না, বিস্কুট এবং হিরে জহরাত। এই বিপুল সম্পদ এলো কোথা থেকে? দক্ষিণ পূর্ব এশিয়ায় বসবাসকারী ভারতীয়রা ব্রিটিশদের তাড়ানোর জন্য নিজেদের যথাসর্বস্ব তুলে দিয়েছিলেন নেতাজির হাতে। মহিলারা তাদের গায়ে গয়না পর্যন্ত খুলে দিয়েছিলেন। এটা ছিল ক্রাউড ফান্ডিংয়ের এক অবিশ্বাস্য এবং আবেগময় উদাহরণ। ঠিক 16ই আগস্ট সকালে জাপানের আত্মসমর্পণের খবর পেয়েই নেতাজি সিঙ্গাপুর থেকে ব্যাংকে থাকা ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ বা IIL এর জেনারেল সেক্রেটারি দেবনাথ দাসকে টেলিগ্রাম করেন। আচ্ছা। ওই দিনই তিনি ব্যাংকে পৌঁছান এবং এই বিপুল সম্পদ বুঝে নেন। শুধু তাই নয়, একজন প্রকৃত নেতার মতো তিনি তার সেনা ও কর্মীদের 3 মাসের অগ্রিম বেতনের ব্যবস্থাও করে যান। এর পরের ঘটনা আরও নাটকীয়। 17ই আগস্ট সন্ধেবেলায় তিনি তার টিমের সাথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিং করেন। সোর্সের তথ্য অনুযায়ী এই টিমে সামরিক এবং অসামরিক আধিকারিকদের নিয়ে একটা কোর গ্রুপ ছিল। হ্যাঁ, যাদের মধ্যে ছিলেন SA আইয়ার, দেবনাথ দাস এবং বিশ্বস্ত সামরিক অফিসার যেমন কর্নেল হাবিবুর রহমান, ক্যাপ্টেন গুলজারা সিং, কর্নেল প্রীতম সিং এবং মেজর আবিদ হাসান। নেতাজি তাদের জানান যে তিনি এক অজানা অভিযানে বেরোচ্ছেন এবং তাদের পরের দিন সকালে রিপোর্ট করতে বলেন। 18ই আগস্ট তারা ব্যাংকক থেকে জাপানের উদ্দেশ্যে রওনা হন, আর ওই দিনই ঘটে সেই কুখ্যাত প্লেন ক্র্যাশের ঘটনা। আর এখানেই আসে আসল টুইস্ট। এই প্লেন ক্র্যাশের খবরের আড়ালে চিরকালের মতো ঢাকা পড়ে যায় ওই 80 থেকে 90 কেজি সোনা, যা নেতাজির সাথেই প্লেনে উঠেছিল। আমরা যদি এই পুরো বিষয়টাকে একটু বৃহত্তর প্রেক্ষাপটে লজিস্টিক্যালি বিশ্লেষণ করি, তাহলে হিসেবের এই বিশাল গড়মিলটা আমাদের রীতিমতো চমকে দেবে। জাপানি কর্তৃপক্ষের দাবিটা কি ছিল এ ব্যাপারে? তাদের দাবি অনুযায়ী দুর্ঘটনার আগুনে নাকি বেশিরভাগ সোনাই গলে যায়। দুর্ঘটনাস্থল থেকে মেজর সাকাই এবং ক্যাপ্টেন নাকামুরা উদ্ধার করেন মাত্র 16 কেজি সোনা। দানান 80-90 কেজি থেকে এক ধাক্কায় 16 কেজি। হ্যাঁ, যা একটি 18 লিটারের পেট্রোলিয়াম ক্যানে রাখা হয়েছিল। আপনি বলছেন একটা আস্ত দেশের মানুষের অনুদান এত কেজি ওজনের গয়না আর বিস্কিট গলে গিয়ে মাত্র 16 কেজি হয়ে গেল? বিজ্ঞানের সাধারণ নিয়ম অনুযায়ী সোনা তো এইভাবে বাষ্প হয়ে যাওয়ার কথা নয়। এটাই তো সবচেয়ে বড় রহস্য। এরপর লেফটেন্যান্ট কর্নেল শিবুয়া ওই পেট্রোলিয়াম ক্যানটি একটি কাঠের বক্সে বন্দি করে পেরেক দিয়ে আটকে দেন। তারপর কি হলো বক্সটার? 1945 সালের 8ই সেপ্টেম্বর এই বক্সটি পৌঁছায় জাপানে থাকা IIL সভাপতি রামমূর্তির হাতে। আচ্ছা। এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল, একজন সাধারণ নাগরিক হয়েও তিনি এই জাতীয় সম্পদ দীর্ঘ 6 বছর সম্পূর্ণ নিজের কাছেই রেখে দেন। এটা অবিশ্বাস্য,
কিন্তু গল্পটা তো এখানেই শেষ নয়। না, এরপর আরও ঘটনা আছে। ১৯৫২ সালের ১০ই নভেম্বর যখন এই গয়নার বক্সটি বহু হাত ঘুরে অবশেষে ভারতে পৌঁছায় এবং ন্যাশনাল মিউজিয়ামের ভল্টে রাখা হয়, তখন তার ওজন আরও কমে যায়। কতটা কমে যায়? ওজন দাঁড়ায় মাত্র ১১ কেজি ৩০০ গ্রাম। ৮০ থেকে ৯০ কেজি থেকে শুরু হয়ে প্রথমে ১৬ কেজি আর তারপর মাত্র ১১ কেজি ৩০০ গ্রাম। আর এর চেয়েও বিস্ময়কর ব্যাপার হল, তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এই গয়নাগুলো দেখে তাচ্ছিল্যের সুরে একটা মন্তব্য করেন। কি বলেছিলেন তিনি? তিনি বলেছিলেন, গয়নাগুলো তার কাছে খুবই সাধারণ বলে মনে হয়েছে। আর এই মন্তব্যের পরেই বিতর্ক একেবারে চরম আকার ধারণ করে। হিন্দুস্তান টাইমস পত্রিকায় প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব সুব্রমণ্যম স্বামী সরাসরি অভিযোগ করেন যে জওহরলাল নেহরু নেতাজির সম্পত্তি চুরি করে নিজের কাছে রেখে দিয়েছেন। বিষয়টা অত্যন্ত স্পর্শকাতর। হ্যাঁ, এবং এখানে যারা আমাদের আলোচনা শুনছেন তাদের উদ্দেশ্যে খুব স্পষ্টভাবে একটা কথা জানিয়ে রাখা প্রয়োজন। অবশ্যই। আমাদের এই আলোচনার উদ্দেশ্য কিন্তু কোনো রাজনৈতিক দলের পক্ষ নেওয়া বা এই ধরনের কোনো অভিযোগকে সত্য বলে দাবি করা নয়। আমরা সম্পূর্ণ নিরপেক্ষভাবে শুধুমাত্র সোর্সে উল্লেখ করা তথ্যগুলোই বিশ্লেষণ করছি। একদম ঠিক। ইতিহাসের পাতায় সুব্রমণ্যম স্বামীর এই অভিযোগ নথিবদ্ধ আছে ঠিকই, কিন্তু এর সত্যতা প্রমাণের দায় আমাদের নয়। তবে হ্যাঁ, এই ভল্ট পরবর্তীকালে দুবার খোলা হয়েছিল। ১৯৫৬ সালে শাহনাবাজ খান তদন্ত কমিটির সময় মিস্টার কুন্দন সিং গয়নাগুলো চিহ্নিত করেন। এবং দ্বিতীয়বার ১৯৭৮ সালের ৯ই অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের আমলে ভল্ট পরিদর্শন করা হয়। কিন্তু সোনার ওজনের সেই বিশাল ফারাক কোনো দিনই মেটেনি। এই সোনার হিসেবের বাইরেও একটা অনেক বড় এবং অন্ধকার রহস্য আমাদের জন্য অপেক্ষা করছে। আর সেই রহস্যের জাল ছড়িয়েছিল সুদূর রাশিয়ায়। একেবারে ঠিক বলেছেন, ৯০-এর দশকের শুরুর দিকের কথা। গবেষক পূরবী রায় রাশিয়ান ভাষা ও ইতিহাস নিয়ে পড়াশোনার পাশাপাশি গোপনে নেতাজির অন্তর্ধান রহস্য নিয়েও কাজ করছিলেন। ১৯৯১ সালে যখন ইউএসএসআর ভেঙে যায় তখন রাশিয়ায় এক বিপুল রাজনৈতিক এবং প্রশাসনিক অরাজকতা তৈরি হয়। সেই সুযোগে ব্ল্যাক মার্কেটে চড়া দামে বিক্রি হতে শুরু করে পুরনো কেজিবি এবং অন্যান্য ইন্টেলিজেন্স এজেন্সির ক্লাসিফাইড ফাইল আর গোপন সব ছবি। ১৯৯১ সেপ্টেম্বর মাসে এমনই এক নিলামে উপস্থিত ছিলেন পূরবী রায়। সেখানে অন্যান্য জিনিসের সাথে একটি ছবি তার নজর কাড়ে। ছবিটি কোনো সাধারণ বন্দি শিবিরের ছিল না, বরং বেশ পরিচ্ছন্ন একটি সেফ হাউসের মতো। আর সেই ছবিতে দেখা যায় কয়েকজন সশস্ত্র রাশিয়ান অফিসারের মাঝখানে দাঁড়িয়ে আছেন একজন দীর্ঘদেহী মানুষ। আর পূরবী রায়ের দাবি অনুযায়ী সেই মানুষটি ছিলেন স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বসু। একটু ভেবে দেখুন, প্লেন ক্র্যাশে মারা যাওয়া একজন মানুষ সশস্ত্র রাশিয়ান পাহারায় দাঁড়িয়ে আছেন। পূরবী রায় খোঁজ নিয়ে জানতে পারেন এই জায়গাটি মস্কোর কাছে পোডলস্ক নামক একটি অঞ্চল। এই পোডলস কিন্তু কোনো সাধারণ জায়গা ছিল না। এটি ছিল রাশিয়ান ফরেন মিলিটারি ইন্টেলিজেন্স এজেন্সি বা জিআরইউ এর কার্যালয়। ইন্টেলিজেন্সের দুনিয়ায় এই জিআরইউকে বলা হতো সাইবেরিয়ান টাইগার। মনে করা হতো এই সাইবেরিয়ান বাঘের খপ্পরে কেউ একবার পড়লে খোদ যমরাজের পক্ষেও তাকে বাঁচিয়ে ফেরানো সম্ভব নয়। সেখানে বাইরের কারও প্রবেশাধিকার ছিল আক্ষরিক অর্থে অসম্ভব। কিন্তু পূরবী রায় হাল ছাড়েননি। তিনি নিজে সেখানে ঢুকতে না পেরে তার এক রাশিয়ান বন্ধু মেজর জেনারেল আলেকজান্ডার কালাসেনিকভের সাহায্য নেন। আলেকজান্ডার ছিলেন রাশিয়ান আর্মির উচ্চপদস্থ অফিসার। তিনি সেই গোপন আর্কাইভে ঢুকে ফাইল ঘাঁটতে শুরু করেন এবং এমন একটি তথ্য বের করে আনেন যা শুনলে যে কারো গায়ে কাঁটা দিয়ে উঠবে। কি তথ্য ছিল সেটা? আলেকজান্ডার জানতে পারেন যে ১৯৪৬ সালের অক্টোবর মাসে তৎকালীন রাশিয়ান শাসক জোসেফ স্টালিন তার ৩ অত্যন্ত ঘনিষ্ঠ সহকারীর সাথে একটি অত্যন্ত গোপন মিটিং করেছিলেন। এই ৩ সহকারী ছিলেন মলোটভ, আদুইশিনস্কি এবং ইয়াকুব মালিক, তাই তো? একদম। সেই মিটিংয়ের অফিসিয়াল নাম বা বিষয়বস্তু দেয়া হয়েছিল টু কিপ চন্দ্র বোস। মানে চন্দ্র বোসকে কোথায় রাখা হবে। হ্যাঁ, এটা জাস্ট মাথা খারাপ করে দেওয়ার মতো একটা তথ্য। ১৯৪৫ সালের ১৮ই আগস্ট যে মানুষটার প্লেন ক্র্যাশে মৃত্যু হয়েছে বলে সারা বিশ্বকে অফিসিয়ালি জানানো হয়েছে, সেই একই মানুষকে কোথায় রাখা হবে তা নিয়ে ১৯৪৬ সালের অক্টোবর মাসে খোদ স্টালিন মিটিং করছেন। এর মানে তো দাঁড়াচ্ছে প্লেন ক্র্যাশের পুরো সরকারি গল্পটাই তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। একদমই তাই। আর এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলে আমাদের একটু টাইম ট্রাভেল করে পিছিয়ে যেতে হবে ১৯৪১ সালে।
কারণ রাশিয়ার প্রতি নেতাজির এই ঝোঁক ১৯৪৫ সালে হুট করে তৈরি হয়নি, এর একটা শক্ত ঐতিহাসিক ভিত্তি আছে। ১৯৪১ সালের ১৬ই জানুয়ারির কথা মনে করুন। নেতাজি তখন কলকাতার এলগিন রোডের বাড়িতে ব্রিটিশ পুলিশের কড়া পাহারায় গৃহবন্দী। সেখান থেকেই তিনি এক অবিশ্বাস্য পলায়নের ছক কষেন। সন্ন্যাসীর ভান করে, দাড়ে না কেটে এবং ঘরের বাইরে শুধু এঁটো বাসন রেখে তিনি ব্রিটিশ গোয়েন্দাদের দিনের পর দিন বোকা বানিয়েছিলেন। এরপর ভাইপো শিশির বসুর সাথে গভীর রাতে দেশ ছাড়েন। আর মজার বিষয় হল, দেশ ছেড়ে তার প্রথম পছন্দ কিন্তু জার্মানি বা জাপান ছিল না, তার টার্গেট ছিল রাশিয়া। ইটালিয়ান পাসপোর্টে তিনি প্রথমে মস্কোতেই পৌঁছেছিলেন, কিন্তু সেখানে সেভাবে যোগাযোগ স্থাপন করতে না পারায় তিনি রোম হয়ে জার্মানিতে হিটলারের কাছে যেতে বাধ্য হন। নেতাজির এই সিদ্ধান্তের মধ্যে একটা চরম রাজনৈতিক দূরদর্শিতা লুকিয়েছিল। তিনি অনেক আগে বুঝতে পেরেছিলেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্টালিন এবং রাশিয়া বিশ্ব রাজনীতিতে এক বিশাল প্রভাব ফেলতে চলেছে, এবং ভারতকে স্বাধীন করতে গেলে রাশিয়ার সমর্থন অত্যন্ত জরুরি। আর সেই রাশিয়ার বুকেই কি তাহলে নেতাজি জীবনের শেষ অন্ধকারতম অধ্যায়টা রচিত হয়েছিল? সোর্সে উল্লেখ করা ২০২২ সালের ১ আগস্ট প্রকাশিত একটি খবরের দিকে তাকালে সেই ভয়ঙ্কর সম্ভাবনাই উঠে আসে। খবরটি মূলত ১৯৭০ সালে কংগ্রেস এমপি সত্যনারায়ণ সিনহার দেওয়া একটি বিস্ফোরক স্টেটমেন্টের উপর ভিত্তি করে। সত্যনারায়ণ সিনহা কজলাভ নামক এক রাশিয়ান ইন্টেলিজেন্স এজেন্টের মাধ্যমে জানতে পারেন যে ১৯৪৫ সালের সেপ্টেম্বর মাসে নেতাজিকে সাইবেরিয়ার ইয়াকুৎস্ক শহরের একটি হাড়হিম করা জেলে বন্দী করে রাখা হয়। আর সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হল, ওই এজেন্টের দাবি অনুযায়ী ১৯৫৪ সালে স্টালিনের নির্দেশেই নাকি নেতাজিকে সেই জেলের ভেতর মৃত্যুদণ্ড দেওয়া হয়। বাপরে! এটা কোনো বিচ্ছিন্ন দাবি ছিল না। মুখার্জি কমিশনের কাছে মস্কো ইনস্টিটিউট অফ ওরিয়েন্টাল স্টাডিজের প্রফেসর ইএন কমরাভো ঠিক একই কথা জানিয়েছিলেন। তার সরাসরি বক্তব্য ছিল নেতাজি রাশিয়াতেই ছিলেন এবং সেখানেই তার মৃত্যু হয়। এই একের পর এক বয়ান, ইন্টেলিজেন্স রিপোর্ট আর মিটিংয়ের নথিপত্র কিন্তু প্লেন ক্র্যাশের সরকারি তত্ত্বকে সম্পূর্ণভাবে খারিজ করে দেয়। তাহলে এসব কিছুর আসল অর্থ কি দাঁড়াচ্ছে? আমরা দেখলাম কিভাবে একটা সরকারি বয়ান দশকের পর দশক ধরে টিকিয়ে রাখা হয়। কিভাবে আজাদিন ফৌজের রক্ত আর ঘামে ভেজা ৮০ কেজি সোনা মাঝপথ থেকে ম্যাজিকের মতো উধাও হয়ে যায়। আর কিভাবে আন্তর্জাতিক ইন্টেলিজেন্সের জটিল জালে একটা জাতির সর্বশ্রেষ্ঠ বীরের শেষ পরিণতি ধামাচাপা পড়ে যায়। ইতিহাসের এই অমীমাংসিত রহস্যগুলো আমাদের বারবার এই শিক্ষাই দেয় যে সরকারি ফাইলের বাইরেও একটা অন্য দুনিয়া থাকে যা সাধারণ মানুষের চোখের আড়ালেই থেকে যায়। ঠিক এই জায়গাতেই আমি একটা বৃহত্তর সম্ভাবনার কথা তুলে ধরতে চাই। এটা হয়তো সোর্সের পাতায় সরাসরি লেখা নেই, কিন্তু এই সমস্ত বিন্দুগুলোকে জুড়লে এই চিন্তাটা এড়িয়ে যাওয়া অসম্ভব। বলুন। যদি সত্যি ১৯৪৫ সালের পর বিশ্বের একাধিক দেশের গোয়েন্দা সংস্থা, বিশেষ করে ব্রিটিশ এবং রাশিয়ান ইন্টেলিজেন্স, নেতাজির বেঁচে থাকা এবং তার অবস্থান সম্পর্কে ওয়াকিবহাল থাকে, তাহলে কি কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধের শুরুর দিকের বছরগুলোতে তিনি একটা হাতিয়ার হয়ে উঠেছিলেন? ঠিক একজন মানুষের জীবন প্রাচ্য ও পাশ্চাত্যের দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় বার্গেনিং চিপ বা দর কষাকষির হাতিয়ার হয়ে ওঠেনি তো? এটা একটা মারাত্মক ভাবনা। সত্যটা কি নিছক সময়ের স্রোতে হারিয়ে গেছে, নাকি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী আন্তর্জাতিক কূটনীতির স্বার্থে নিজেদের ক্ষমতার ভারসাম্য বজায় রাখার জন্য তাকে অত্যন্ত সযত্নে চিরকালের মতো লুকিয়ে ফেলা হয়েছে? সত্যি এই দিকটা ভাবলে শিউরে উঠতে হয়। একজন মহামানব, যিনি একটা গোটা দেশের স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন, তিনি হয়তো আন্তর্জাতিক রাজনীতির এক নির্মম দাবার ঘুঁটি হয়ে গিয়েছিলেন। ইতিহাস বড় নির্মম। এই প্রশ্নগুলোর উত্তর হয়তো কোনোদিনও পুরোপুরি পাওয়া যাবে না, বা কে জানে, হয়তো ভবিষ্যতের কোনো এক ধুলোপড়া ফাইলে লুকিয়ে আছে এর আসল সত্যি। যারা এতক্ষণ শুনছিলেন তারা এই তথ্যের গোলকধাঁধায় নিজেদের মতো করে উত্তর খোঁজার চেষ্টা চালিয়ে যেতে পারেন। কারণ ইতিহাস শুধু বইয়ের পাতায় থাকে না, তাকে প্রতিনিয়ত প্রশ্ন করতে হয়। আজ তাহলে এখানেই শেষ করছি আমাদের তথ্যের এই গভীরে অনুসন্ধান। নতুন কোনো বিস্ময়কর তথ্যের খোঁজে ভবিষ্যতে নিশ্চয়ই আবার কথা হবে। ভালো থাকবেন।